job, transferring from one department to another department, এটাকে আমরা বলছি জব রোটেশন। জব রোটেশন করা হয়, দুই ধরনের জব রোটেশন আছে। একটা হচ্ছে ফর দ্য ম্যানেজার্স, দ্যাট মিনস পটেনশিয়াল ম্যানেজার্স, অ্যান্ড ফর অল লেভেলস অফ এমপ্লয়িজ। যারা বিভিন্ন অর্গানাইজেশনের পটেনশিয়াল বা এন্ট্রি লেভেল ম্যানেজমেন্ট জয়েন করে and who are considered as the future top executive of the organization, তাদেরকে কিন্তু জব রোটেশনের মাধ্যমে শেখানো হয়। যেমন ব্যাংকে যারা এমপি হিসেবে জয়েন করে, সে কিন্তু ব্যাংকের সকল ডিপার্টমেন্টে, ইভেন ক্যাশ থেকে শুরু করে ক্রেডিট, ফরেন এক্সচেঞ্জ, তারপরে হচ্ছে ফ্রন্ট ডেস্ক, সব কাজ করে। সিমিলারলি দেখা যাচ্ছে যারা ধরেন ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আপনাকে কনসিডার করা হচ্ছে কি ফিউচার টপ এক্সিকিউটিভ, আপনাকে টেরিটরি ম্যানেজার হিসেবে দিবে। সেখানে জব রোটেশনের মাধ্যমে বিভিন্ন কাজ শেখানো হয়, সেলসম্যানশিপ থেকে শুরু করে সবকিছু। সো এই জব রোটেশন ইজ অন দ্য জব ট্রেনিং। আপনি বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করে করে শিখে যাবেন। সাপোজ ইউ আর ওয়ার্কিং ইন মার্কেটিং ডিপার্টমেন্ট, অ্যান অর্গানাইজেশন ওয়ান্ট টু প্রোভাইড সাম ট্রেনিং রিলেটেড টু এইচআর ডিপার্টমেন্ট, তখন অর্গানাইজেশন এইচআর ডিপার্টমেন্ট আপনাকে ট্রান্সফার করে দিল, অ্যান্ড ইফ ইউ ওয়ার্ক দেয়ার ফর 1 to 2 years, then automatically you learn practically regarding that department. এটাকে আমরা বলছি জব রোটেশন। তারপর আছে স্পেশাল অ্যাসাইনমেন্ট। স্পেশাল অ্যাসাইনমেন্ট সাধারণত ইটস এ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইটস নট ট্রেনিং প্রোগ্রাম। আপনার অ্যাপ্রেন্টিসশিপটা কিন্তু ট্রেনিং প্রোগ্রাম, এটা ডেভেলপমেন্ট প্রোগ্রাম না, কারণ সেখানে টেকনিক্যাল স্কিল শেখানো হয়। জব রোটেশন এটা ট্রেনিং প্রোগ্রামও হতে পারে, ডেভেলপমেন্ট প্রোগ্রামও হতে পারে, বাট এই ক্যাটাগরিজটা কিন্তু ক্লাসিফিকেশন কিন্তু মনে রাখতে হবে, কারণ পরীক্ষার সময় কিন্তু শুধুমাত্র এরকম আসতে পারে যে রাইট ডাউন দ্য নেম অফ দ্য অন দ্য জব ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেক্ষেত্রে কিন্তু এগুলো দরকার পড়বে। আর যেটার কথা বলছিলাম যে স্পেশাল অ্যাসাইনমেন্ট, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। স্পেশাল অ্যাসাইনমেন্ট কাকে দেওয়া হয়? ধরুন অর্গানাইজেশনের সেকেন্ড ম্যান, থার্ড ম্যান, সিও অথবা সিএফও, যাকে কিছুদিন পর সিও করা হবে, তখন তাদেরকে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা সাবসিডারিতে পাঠানো হয়, যাতে সে প্র্যাকটিক্যালি করতে পারে একটা অর্গানাইজেশন কিভাবে চালাতে হয়, সেই পুরো অর্গানাইজেশন কিভাবে চালাতে হয়, সেই জন্য তাকে দায়িত্ব দিয়ে, ছোট ছোট সাবসিডারি দায়িত্ব দিয়ে পাঠানো হয় যখন, তখন সেটাকে আমরা বলছি স্পেশাল অ্যাসাইনমেন্ট। সেখানে সে ছোট ছোট সাবসিডারি, ছোট ছোট ব্রাঞ্চ পরিচালনা করে শিখে হাউ টু রান আ বিগ অর্গানাইজেশন। সেই জন্য এখানে ম্যানেজারিয়াল নলেজ বা কম্পিটেন্সি দেওয়া হয় বলে এই স্পেশাল অ্যাসাইনমেন্ট ইজ এ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তারপর আছে কোচিং। কোচিং সাধারণত whenever you provide training or development, এটা ট্রেনিং ডেভেলপমেন্ট দুইটাই হতে পারে, আন্ডার স্পেশাল কেয়ার, ইভেন 1-to-1 অন এ স্পেসিফিক সাবজেক্ট, অন এ স্পেসিফিক টপিক, সেটাকে বলছে কোচিং। যেমন আপনারা ছোটকালে স্যারদের পাশে পড়তে যেতেন, অথবা স্পোর্টসম্যানদের আমরা দেখি যে সেখানে কোচ থাকে, তাদেরকে ছোট্ট ছোট্ট গ্রুপে স্পেশাল কেয়ারে করা হয়, এগুলাকে আমরা কোচিং বলছি। আর কি কোনো ইয়ে বলেছি নাকি এগুলাই অন দা জবে? এই কয়টাই, এই কটে, আর কিছু নেই? আচ্ছা, অন দ্য জব ট্রেনিং প্রোগ্রাম সাধারণত দেখা যায় saves various monies of the organization, especially অর্গানাইজেশনের যে কস্ট অফ লস্ট প্রোডাক্টিভিটি, যে এমপ্লয়ি ট্রেনিং সেন্টারে পাঠালে তাদের যে খরচটা হয়, সেই খরচটা সেভ করে। বাট ইউ ক্যানট প্রোভাইড অল দ্য ট্রেনিং প্রোগ্রামস ফলোইং অন দ্য জব। সেই জন্য অর্গানাইজেশনের বেশিরভাগ ট্রেনিং প্রোগ্রামই কিন্তু হয় অফ দ্য জব ট্রেনিং প্রোগ্রাম। ওকে, তো এখন আমরা বিভিন্ন রকম অফ দ্য জব ট্রেনিং প্রোগ্রাম সম্পর্কে জানবো। তার আগে একটা কথা বলিনি, আপনাদের গ্রুপ করার কথা ছিল, আপনারা কি গ্রুপ করেছেন? গ্রুপ ফর্ম করার কথা বলেছিলাম স্যার। ওখানে জি স্যার, টোটাল 21 জন স্টুডেন্ট আছে, ওখানে 3টা গ্রুপ দিয়েছিল, শুধু আমি আমার গ্রুপটা দেইনি, কারণ স্যার এখন যদি 3টা গ্রুপে 4 জন করে দিতে বলছিলেন আপনি। স্যার আমি খুঁজতেছিলাম যে একটা গ্রুপে একজন মানুষ বেশি থাকবে, তাকে নিয়ে আমার গ্রুপটা করার জন্য। করে ফেলেন, এখন আপাতত করে ফেলেন। আমার মনে হয় কি পরীক্ষা না হোক, কিন্তু আপনার অ্যাসাইনমেন্টটা করে রাখেন, তাহলে আপনার কিন্তু অনেকটা লোড কমে যাবে। এখন যেহেতু পরীক্ষা টরীক্ষা নাই, এই কাজটা করতে পারেন। হোয়াটস ইউর অপিনিয়ন? অ্যাসাইনমেন্ট করতে তো আপনাদের কোনো আপত্তি নেই, তাই না? জি স্যার।
আচ্ছা, অ্যাসাইনমেন্টের টপিক কি দিয়েছি? জি স্যার। আচ্ছা, আপনাদের সেমিস্টার শেষ কত তারিখ? স্যার ক্যালেন্ডারে ছিল মার্চের 27 তারিখ, যেখানে অ্যাকাউন্টিং মানে ইনক্লুডিং ফাইনাল এক্সাম। সো এখন তো নতুন কোনো ডিসিশন আছে কিনা তো আমরা জানি না। যাই হোক, তাহলে আমাদের ডেডলাইনটা থাকবে সাবমিশন, অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডেডলাইনটা ওই মার্চের 27 তারিখে থাকবে। আপনার অ্যাসাইনমেন্টটা করে ফেলে। অ্যাসাইনমেন্ট বোধহয় হচ্ছে টপিক যেটা দিয়েছিলাম যে ট্রেনিং প্রোগ্রাম ইন এক্স অর্গানাইজেশন, এই ধরনের বোধহয় টপিক দিয়েছি না? ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট জি স্যার। প্র্যাকটিসেস ইন এক্স অর্গানাইজেশন। এক্স অর্স অর্গানাইজেশন। লিমিটেশন ছিল So, 4000। সো আপনারা যেটা করবেন, ইয়ে করে ফেলেন, আপনারা অ্যাসাইনমেন্টটা করে ফেলেন। ওকে, এটা বাদ রাখেন না, নাহলে পরবর্তীতে একসাথে বোমবার্ড হয়ে যাবেন, কিন্তু আপনারা কিন্তু একদম ভালো হবে না কোনোটাই। একসাথে অনেকগুলো ফাইনাল এক্সাম, অনেকগুলো ক্লাস টেস্ট, মিড টার্ম, অনেকগুলো সাবজেক্ট, এমন হবে যে আপনার 8টা-10টা সাবজেক্ট একসাথে দিতে হচ্ছে, তখন কিন্তু খুব ঝামেলা হবে। তো যত লোড কমানো যায় তত লোড কমিয়ে ফেলেন। ওকে, তার মানে অ্যাসাইনমেন্ট আমরা কন্টিনিউ করতে পারি। হ্যাঁ বলেন বলেন। হ্যালো, স্যার কেউ হয়তো কিছু বলতে চাইছিল, এখন বলছে না। আচ্ছা ঠিক আছে, আমরা একটু প্রসিড করি। অ্যাসাইনমেন্ট উইল কন্টিনিউ, ঠিক আছে? জি স্যার। এটা তো যেহেতু অ্যাসাইনমেন্টের এক্সাম, ডেডলাইনটা স্যার কত তারিখ? এটা আমাদের স্যার তো সেমিস্টার বললো। শেষ হবে মার্চের 27 তারিখ। মার্চের 27 তারিখ আপনারা এটা সাবমিট করবেন। এর মাঝেই স্যার যদি কারো স্যার রেডি হয়ে যায়, সে কি সাবমিট করে দিবে? ডেফিনেটলি ডেডলাইনের নিয়ম হচ্ছে কি যে ওইটাই হচ্ছে লাস্ট ডে, তার আগে তো অবশ্যই পারবে। ওকে ওকে স্যার। আমি একটা ওই যে স্লট খুলে দিব ইয়াতে, গুগল ক্লাসরুম, সেখানে সাবমিট করে দিলে হবে। ওকে, সো আমরা এখন অফ দ্য জব ট্রেনিং প্রোগ্রামে যাই। অফ দ্য জব ট্রেনিং প্রোগ্রামের সংখ্যা কিন্তু অনেক বেশি। অর্গানাইজেশন আমরা প্রচুর অফ দ্য জব ট্রেনিং প্রোগ্রাম দেখতে পাই। স্যার লাস্ট দিন 7টা বলেছিল। 7টা বলেছি, পড়ানোর সময় যদি আরো দু একটা মনে পড়ে আরো দু একটা বলবো। সো প্রথমে আমরা বলি লেকচার মেথড, হুইচ ইজ দ্য মোস্ট পপুলার ট্রেনিং প্রোগ্রাম থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বে সবচেয়ে পপুলার যে মেথডে ট্রেনিং দেওয়া হয় সেটার নাম হচ্ছে লেকচার মেথড। যেমন ক্লাসরুমে আমরা টিচাররা বা ট্রেনিং সেন্টারের ট্রেনাররা যেভাবে দেন, লেকচার মেথডে ট্রেনিং দিয়ে থাকেন। তো লেকচার মেথডের বৈশিষ্ট্যটা কি? সাধারণত if you want to provide basic knowledge regarding any discipline, regarding any subject, regarding any topic, তখন lecture method is the best method. যে you want to provide the fundamental knowledge, basic knowledge regarding any subject, তখন lecture method দিয়ে থাকি। আর lecture method এর আরেকটা সুবিধা হচ্ছে you can cover huge number of trainees at a time. আপনি চাইলে 400, 500, 600, 1000 জনকে একসাথে ট্রেনিং দিতে পারবেন। তবে lecture method এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে while providing training through lecture method, you cannot provide practical idea, practical orientation of those trainees. আপনি প্র্যাকটিক্যালি কিন্তু শেখাতে পারছেন না। আদারওয়াইজ লেকচার মেথড ওয়ার্ল্ডে খুবই পপুলার। আরেকটা ট্রেনিং মেথড আছে, এটা জানা উচিত, খুব ইম্পর্টেন্ট। বলেছি কিনা আমি শিওর না। ভেস্টিবিউল ট্রেনিং, এটা সম্পর্কে এটা কি বলেছি? জি লিস্টে স্যার। আছে। জি স্যার, ভেস্টিবুল ট্রেনিং 2 নম্বরে এটা ছিল। ভেস্টিবিউল ট্রেনিং। সো ভেস্টিবিউল ট্রেনিংটা কি? ভেস্টিবিউল ট্রেনিংটা আমাদের বুঝতে পারবো, এটার ইটোমোলজিটা বা এটা শব্দের অরিজিনটা জানলে আমাদের ট্রেনিং প্রোগ্রামটা সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে খুব সহজ। ভেস্টিবিউল বলতে বোঝাচ্ছি বিসাইড দ্য রুম, একটা রুমের পাশের যে জায়গাটা থাকে, ইউজুয়ালি ব্যালকনি বা ওয়াকিং করিডোর, এই জায়গাটাকে বলা হচ্ছে ভেস্টিবিউল। দ্যাট মিনস দ্য স্পেস নট উইদিন দ্য রুম অথবা দ্য স্পেস নট which is outside the boundary, rather adjacent to the room, কোনো রুমের পাশে যে জায়গাটা, তখন সেই জায়গাটা আমরা বলছি কি ভেস্টিবিউল। ধরেন আপনাদের মনে আছে নিশ্চয়ই, আপনারা তো ফিজিক্যালি ক্লাস করেছেন বোধহয় জাহাঙ্গীরনগর, না অনেকে? জি স্যার। যে আমাদের ক্লাসরুমের পাশে যে একটা করিডোর আছে, সেই করিডোরটাকে আমরা বলছি ভেস্টিবিউল। ক্লিয়ার? তাহলে এই ট্রেনিংটা কোথা থেকে আসলো? তখন 18th সেঞ্চুরিতে
18th সেঞ্চুরি শেষের দিকে, দ্যাট মিন 19th সেঞ্চুরি দেখে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, তখন কিন্তু দেয়ার ওয়াজ এ প্যারাডাইম শিফট, হিউজ শিফট হয়েছে। আগে ক্রাফট সিস্টেম ছিল, তারপর মানুষ কিন্তু পুরা ইয়াতে চলে গেছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে চলে গেছে। আগে লিমিটেড প্রোডাকশন ছিল, এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে হিউজ প্রোডাকশন চলে গেছে। আগে এসব ম্যানুয়ালি করতো, মানুষ হাতে জিনিসপত্র বানাতো, তারপরে দেখা গেছে ফ্যাক্টরিতে মেশিনে জিনিসপত্র চলে গেছে। ইন দ্যাট সিচুয়েশন there was the necessity of the trained employee who could run or who could use the machineries. প্রচুর ট্রেইনড এমপ্লয়ি, কারণ মেশিনারিজ হয়ে গেছে, প্রচুর ট্রেইনড এমপ্লয়ি দরকার পড়েছে যারা মেশিনগুলো চালাতে পারবে, প্রোডাকশনটা চালাতে পারবে, প্রসেস লাইনটা চালাতে পারবে। কিন্তু দেখা গেল তখন তো তারা এতদিন ম্যানুয়ালি করেছে, তারা সেই ধরনের ট্রেনিং নেয়। তখন অর্গানাইজেশন গুলো যখন প্র্যাকটিক্যালি অন দ্য জব ট্রেনিং দিতে গেল, ইন্টার্নশিপ অ্যাপ্রেন্টিসশিপের মাধ্যমে, তখন দেখা গেল দে আর ডিস্ট্রয়িং দ্য মেশিনারিজ, তারা মেশিনগুলো নষ্ট করে ফেলছে, ডিস্ট্রয়িং দ্য প্রোডাক্ট লাইন আর প্রোডাক্ট ব্যাচ, সব নষ্ট করে ফেলছে, যেহেতু তাদের প্রায়র এক্সপিরিয়েন্স নেই। তখন তারা চিন্তা করলো যদি আমরা দূরের থেকে ট্রেনিং দিই, তারা মেশিন বা অর্গানাইজেশন ফ্যাক্টরি সম্পর্কে কোনো ধারণা পাবে না। আবার ফ্যাক্টরির ভিতরে দিলে তাহলে তারা জিনিসপত্র প্রসেস ব্যাচ নষ্ট করে ফেলবে। তাহলে সবচেয়ে ভালো কি ফ্যাক্টরিটার পাশে একটা জায়গা করে দিই, যেখান থেকে সে মেশিনারিজ গুলো দেখতে পারবে, দেখে দেখে শিখতে পারবে। তখন থেকে সেই ভেস্টিবিউল ট্রেনিং আসে। এখনো আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে দেখবেন, অধিকাংশ গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা জয়েন করে তারা গ্রাম থেকে সরাসরি গার্মেন্টস এ জয়েন করে, তাদের মেশিনারিজ, প্রোডাক্ট, প্রসেস লাইন সম্পর্কে কোনো ধারণা থাকে না, তখন তাদেরকে কিন্তু ভেস্টিবিউল ট্রেনিং দেওয়া হয়। ওকে, এখন আসি রোল প্লেইং। আমরা role playing is like a drama or acting. Whenever somebody learn playing a particular character, playing a particular role, and after playing that particular character or particular role, whenever you learn something, that is called রোল প্লেইং। কিরকম বললাম যে আপনাদের এই সেকশনে যারা আছে তাদের থেকে আমি একজনকে বললাম যে from today you will play the role of a HR manager, and being HR manager arrange a training program। আপনি HR ম্যানেজার হিসেবে একটা ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, তখন উনি ওই HR ম্যানেজারের রোলটা প্লে করার জন্য কি করবে, সেলফ স্টাডি করবে, বা ওই ক্যারেক্টারটা পারফর্ম করার জন্য সে জানবে, বুঝবে, এবং ওই ক্যারেক্টারটা পারফর্ম করার সময় সে প্র্যাকটিক্যালি ওই কাজগুলো করবে। এইভাবে রোল প্লেইং করে কিন্তু সে শিখে যাবে। সিমিলারলি ধরেন আপনাকে বললাম যে ইউ আর হেড অফ মার্কেটিং, আপনি নাও ইউ ডেভেলপ এ মার্কেটিং প্ল্যান, তখন আপনি এই যে হেড অফ মার্কেটিং এর রোলটা প্লে করতে গিয়ে কিভাবে মার্কেটিং প্ল্যান ডেভেলপ করতে হয়, কিভাবে মার্কেটিং বিভিন্ন স্ট্র্যাটেজি গুলো আইডেন্টিফাই করতে হয়, কিভাবে প্রাইসিং স্ট্র্যাটেজি করতে হয়, কিভাবে ইন্টারমিডিয়েটস গুলোকে আইডেন্টিফাই করতে, এগুলো করে করে শিখে যাবেন। এটাকে বলা হচ্ছে রোল প্লেইং। রোল প্লেইং ইউজুয়ালি ইটস এ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, কারণ ডিসিশন মেকিং শেখানোর জন্য কিন্তু রোল প্লেইং গুলা করানো হয়। নেক্সট যেটা, সেটা হচ্ছে বিহেভিয়ারাল মডেলিং। অলরেডি আমরা বিহেভিয়ারাল মডেলিং সম্পর্কে জেনেছি আমাদের আগের চ্যাপ্টারে। সেখানে আমাদের দেখেন একটা সোশ্যাল লার্নিং থিওরি পড়ে আসছিলাম, মনে আছে কি সোশ্যাল লার্নিং থিওরি? হোয়াট ওয়াজ দ্য এসেন্স অফ সোশ্যাল লার্নিং থিওরি? এই সোশ্যাল লার্নিং থিওরিতে কি বলা হয়েছে? মেইন থিমটা কি ছিল সোশ্যাল লার্নিং থিওরি? আপনারা কি শুনতে পান আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনারা কি অর্থাৎ সোশ্যাল লার্নিং থিওরি কি স্যার, আমরা সমাজ থেকে যেটা শিখতে পাই, সমাজের কোনো বিহেভিয়ার থেকে? সমাজে কোন সমাজে সবার থেকে কি শিখি? না স্যার। কাদের থেকে শিখি? স্যার যারা স্যার আইডল স্যার, রাইট, যাদেরকে আমরা মডেল হিসাবে কনসিডার করি, যাদের আমাদের আইডল, যারা আমাদের আইকন, তাই না?
জি স্যার। হ্যাঁ এটা এটাই হচ্ছে বিহেভিয়ারাল মডেলিং। তাহলে whenever organization set some icon, some role model in the organization, কি ধরনের সে এমপ্লয়িটা খুবই ভালো পারফর্মার, সে পাংচুয়াল, সে হার্ড ওয়ার্কিং, সে লেবারাস, সে কোঅপারেটিভ, মানে সকল ভালো গুণ দিয়ে যে পূর্ণ এমন কিছু আইকন রোল মডেল এমপ্লয়ি অর্গানাইজেশনে সেট করি যাতে অন্যরা তাদেরকে দেখে শিখছে, এটাকে আমরা বলছি বিহেভিয়ারাল মডেলিং। সাধারণত হোয়াট আর দ্য ইনপুটস অফ ট্রেনিং? ট্রেনিং এর 3 ধরনের ইনপুটস আছে। ক্যান ইউ রিকল দ্য ইনপুটস অফ ট্রেনিং? ট্রেনিং কি কি ইনপুট দেয়? একটা হচ্ছে নলেজ, একটা হচ্ছে স্কিল, আরেকটা কি? Behavior, sir. বিহেভিয়ার, রাইট, বিহেভিয়ার। তো স্পেশালি নলেজ বা স্কিল না, স্পেশালি বিহেভিয়ারাল চেঞ্জ আনার জন্য আমরা এই বিহেভিয়ারাল মডেলিং অ্যাপ্রোচটা ফলো করি ট্রেনিং এর ক্ষেত্রে। ওকে, নেক্সট আমরা পড়াবো সিমুলেশন। সিমুলেশনের কথা কি বলেছি? জি স্যার। সিমুলেশনের কথা বলেছি। সিমুলেশনটা তাহলে কি? সিমুলেশন হচ্ছে দেয়ার আর সাম জবস হায়ার you cannot provide on the job training, because if you provide on the job training it would be risky, it would be life threatening for the trainees. On the contrary, if you provide off the job training they will not learn anything. That means you are in horns of dilemma. On the job training is risky, life threatening. Off the job training is not effective. In that situation, whenever we provide training created in a real like artificial environment, this is called simulation. So simulation মানে হচ্ছে whenever training is given creating real like artificial environment, এই কথাটা মনে রাখতে হবে। real like artificial environment তৈরি করে, এনভায়রনমেন্ট কেমন হবে? রিয়েল লাইক, দেখতে রিয়েল এর মতোই বাট আর্টিফিশিয়াল, দ্যাট ইজ কল্ড সিমুলেশন। ধরেন বিমান চালানো, এখন বিমান চালানো তাদেরকে যদি প্র্যাকটিক্যালি বিমান চালাতে দিয়ে দেন যে ঠিক আছে যাও বিমান চালাও গিয়ে, হোয়াট উড হ্যাপেন? অন দ্য জব করতে গেলে বিমানও চলে অ্যাক্সিডেন্ট যাবে, করে মারা জীবনও যায়। চলে যাবে। আর যদি অফ দ্য জব শিখাতে চান, ক্লাসরুমে শিখাতে চান, পরীক্ষা নিচ্ছেন বছর পর বছর, চালাতে তাহলে পারবে? শিখতে পারবেন না। আচ্ছা, ধরেন যারা ফায়ার ফাইটার আছে, মিরপুরে কারুর বাসা আছে বা মিরপুরে যে ফায়ার একাডেমি আছে, একটা ফায়ার স্টেশন আছে, কেউ দেখেছে? মিরপুর, জি স্যার, মিরপুর এটা 10 নম্বর, মিরপুর 10 এ স্যার। হ্যাঁ দেখেছেন। সেখানে প্রায়ই কিন্তু ড্রিল হয়, দেখবেন যে ছোটখাটো ওই বাড়ি ঘরের মতো করিয়ে সেখানে তারা আগুন দিচ্ছে, দিয়ে সেখানে কিভাবে মানুষকে রেস্কিউ করতে হয় এরকম করে। এটা হচ্ছে সিমুলেশন। এখন একটা ফায়ার ফাইটারকে ট্রেনিং দিবেন, এখন বনানীতে সত্যি সত্যি আগুন লাগলো বা কোথাও সত্যি সত্যি আগুন লাগলো, তাকে বলেন ঠিক আছে যাও ওখানে আগুনটা নিবে প্র্যাকটিক্যালি শিখো। এটা কি ফিজিবল হবে? নো স্যার। হবে না। আবার তাকে যদি ক্লাসরুমে শেখানো হয় কিভাবে আগুন নিভাইতে হয়, সেটা সে পারবে না। তখন কি করছে? আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট তৈরি করে দেবেন, যে একটা রিয়েল লাইফ করে সেখান থেকে শেখানো হয়। দ্যাট ইজ কল্ড সিমুলেশন। সিমুলেশন খুবই ইফেক্টিভ একটা ট্রেনিং প্রোগ্রাম, এটার সুবিধা, কিন্তু সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সিমুলেশন ইজ ভেরি কস্টলি, খুবই কস্টলি একটা ট্রেনিং প্রসেস। এখন আসি কেস স্টাডি। কেস স্টাডি নিয়ে বলার তেমন কিছু নাই, আপনাদের এটা প্র্যাকটিক্যাল আইডিয়া আছে। কেস স্টাডিটা কি? whenever we learn something analyzing the event of other person, event of other organization, অন্যের জীবন, অন্য অর্গানাইজেশনের কোনো কাহিনী, কোনো ইভেন্ট, কোনো ঘটনা অ্যানালাইজ করে যখন আমরা শিখি, তখন সেটাকে বলা হচ্ছে কেস স্টাডি। সাপোজ আপনি একটা অর্গানাইজেশন দিলেন, এখন কিভাবে কাস্টমারকে ইনফ্লুয়েন্স করতে হবে সেটা আপনি জানেন না, এটা নিয়ে ট্রেনিং দিতে চান। এখন ইউ হ্যাভ গন থ্রু এ কেস অফ অ্যাপল। অ্যাপল ইনিশিয়ালি কিভাবে তার কাস্টমারকে ইনফ্লুয়েন্স করেছে, সেটা পরে যখন আপনি শিখে যাবেন হোয়াট আর দ্য ভেরিয়াস প্রসেস অফ ইনফ্লুয়েন্সিং দ্য কাস্টমার, দ্যাট ইজ কল্ড কেস স্টাডি।
আপনার অর্গানাইজেশন একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়েছে এন্ড ইউ ডু নট নো হাউ টু ওভারকাম দিস ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। আপনি বাংলাদেশে একটা ব্যাংকের কেস স্টাডি করলেন যে তারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়েছিল এন্ড দে হ্যাভ টেকেন দিস স্টেপস টু ওভারকাম দ্য ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। তখন ওই স্টেপস গুলো যখন পড়বেন, কেসটা যখন পড়বেন, আপনি নলেজ পেয়ে যাবেন। এভাবে অন্য কোনো ব্যক্তি বা কোনো অর্গানাইজেশনের কোনো ইভেন্ট, কোনো সার্কামস্টেন্সেস, কোনো ইনসিডেন্ট অ্যানালাইজ করে যখন আমি কিছু শিখি, দ্যাট ইজ কল্ড কেস স্টাডি। তারপরে আসি ম্যানেজমেন্ট গেমস। ম্যানেজমেন্ট গেমস এর কথা কি বলেছি? জি স্যার, এটাই লাস্ট। স্যার ম্যানেজমেন্ট গেমস, ম্যানেজমেন্ট গেমসটা কি? ম্যানেজমেন্ট গেমস ইজ এ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আপনারা কেউ কি ওই সফটওয়্যারটা দেখেছেন, টাইপিং মাস্টার? টাইপিং মাস্টার সফটওয়্যার না স্যার। দেখার কথা না, এটা একসময় ছিল, আমাদের সময় খুবই পপুলার ছিল, এখন আর তেমন দেখা যায় না। টাইপিং এর ক্ষেত্রে এটা এক ধরনের গেমস। আমি টাইপিং শিখেছি টাইপিং মাস্টার সফটওয়্যারের মাধ্যমে। কিরকম? সো টাইপিং মাস্টারটা হচ্ছে প্রথমে কিছু গেমস আর কি, এক ধরনের। প্রথম কিছু ধরেন বেলুন যাচ্ছে, একটা বেলুনের মধ্যে এ লিখা আর একটা বেলুন বি লিখা। আপনি যদি ঠিক কিতে হিট করেন তাহলে বেলুন গুলো ফুটবে এন্ড ইউ উইল গেট পয়েন্ট। এভাবে আপনি আঙ্গুল চালান। কিছুদিন পরে কি হবে, গেমসটা যখন আর একটু অ্যাডভান্স হয়ে যাবে, তখন আর লেটার আসবে না, এবিসিডি আসবে না, তখন ওয়ার্ড আসবে। ধরেন APPLE আসলো, তো ওই একটা হয়তো বা পাখি একটা এরকম অ্যাপেল নিয়ে যাচ্ছে, আপনি যদি অ্যাপেলটা টাইপ করতে পারেন ইউ উইল গেট পয়েন্ট। অথবা কোথাও লেখা ক্যাট, আপনি ক্যাট যদি টাইপ করতে পারেন এটা নিচ থেকে উপরে উঠতে উঠতে, তাহলে আপনি পয়েন্ট পাবেন। এইভাবে গেমস খেলে খেলে কিন্তু আপনি কি শিখে যাচ্ছেন? টাইপিং। সেই সফটওয়্যারটা খুব পপুলার ছিল একসময়, টাইপিং মাস্টার। সিমিলারলি ম্যানেজমেন্ট গেমস বা বিজনেস গেমস এরকম কি করা হয়, অর্গানাইজেশন গট সাম স্পেশালাইজড কম্পিউটার এন্ড স্পেশালাইজড সফটওয়্যার। স্পেশালাইজড কম্পিউটার বা সফটওয়্যার গুলাতে বা ইন্টারেক্টিভ কম্পিউটার বা সফটওয়্যার গুলাতে ম্যানেজাররা বসার পরে কম্পিউটার বা সফটওয়্যার তাদেরকে কিছু গেমস মানে সিচুয়েশন দেয়, তখন ওই ম্যানেজার সেই সিচুয়েশনটাকে সলভ করে পাঠায়, তখন কম্পিউটার বলে যে এটা ঠিক আছে নাকি। এভাবে গেমস খেলে খেলে কিন্তু ম্যানেজমেন্ট ডিসিশন তারা শিখে ফেলে। দ্যাট ইজ কল্ড বিজনেস গেমস অর ম্যানেজমেন্ট গেমস। রিসেন্টলি একটা গেম খুব পপুলার, পাবজি। খেলেন নাকি আপনারা? জি স্যার। খেলেন? না স্যার। আমি কোনোদিন খেলি নাই, কিন্তু এটা খুবই পপুলার। যেমন আমার ছোট ভাই বলতে গেলে সারা দিনই খেলে। এটা বোধহয় খুব একটা মানে খুবই বোধহয় একটা নেশাগ্রস্ত করে ফেলে মানুষকে, এরকম মনে হয় যে কি সারাক্ষণ কথা বলতেছে, ওর সাথে কথা বলছে, এর সাথে কথা বলতেছে, সারাক্ষণই হট্টগোল অবস্থা একটা এরকম। তো এখানে কি হয় রিয়েলি, যারা খেলেছেন তারা একটু শেয়ার করে। কারো কি এক্সপিরিয়েন্স আছে খেলার? কেউ কি এখানে আর খেলেছেন একটা পাবজি? এরিয়ার ভিতরে নামিয়ে দেওয়া হয় স্যার, তারপরে ওইখানে 100 জন কন্টেস্টেন্ট থাকে, ওদের ভিতরে নিজেদের ভিতরে মারামারি করে আস্তে আস্তে স্যার ম্যাপটা ছোট হইতে থাকে, দেন লাস্টে যে থাকে সেই হচ্ছে স্যার জিতে যায়। জিতে যায়। এখানে কি ওই যে মানে আর্মস টার্মস বা সেনাবাহিনীর বিভিন্ন জিনিসপত্র, মানে উইপেন্স গুলা, এক্সপ্লোসিভ গুলো ইউজ করা হয় না? জি স্যার। আচ্ছা, আপনি কি খেলেছেন এটা? জি স্যার, খেলেছি স্যার। খেলেছেন। এখন যদি ধরেন আমাকে একটা আর্মস চালাতে যদি দেয় বা ইয়া দেয় বা আপনাকে দেয়, কে পারবে ভালো ইয়ে করতে, বা নাম বলতে বলা হয় এই আর্মসটা বা এক্সপ্লোসিভটার নাম কি, কে ভালো বলতে পারবে? আপনি নাম, আমার আমি মনে হয় স্যার। আপনি পারবেন। অনেক ধরনের বোধহয় উইপেন ইউজ করা হয় সেখানে, তাই না? জি স্যার। কি কি নাম কয়েকটা বলেন তো শুনি। স্যার M416, AK-47, UGI, তারপরে MK-47, DP-48,
আমি কিন্তু জীবনে এগুলোর নাম শুনিনি, আমি একে 47 ছাড়া একটা নামও শুনি। তো এই যে দেখেন গেমস খেলে খেলে অনেক কিছু শিখেছেন না, কিভাবে টার্গেট করতে হবে, কিভাবে একটা স্ট্র্যাটেজি করতে হবে, লোকেশনটা কি রকম হইলে সেভ করা যাবে বা অ্যাটাক করা যাবে, শিখেছেন না এরকম অনেক কিছু? জি স্যার। এবং স্যার ডিফারেন্ট কান্ট্রি এই মানুষ হতে পারে ম্যানেজমেন্ট, এখানে এট দ্য সেম টাইম, অন্য কান্ট্রির কালচার সম্পর্কেও জানা যায় হ্যাঁ কথাগুলোর তাই মাধ্যমে। না? হ্যাঁ আমি দেখেছি যে ওই ইংলিশে কথা বলতেছে, আবার অনেক সময় হিন্দিতেও কথা বলতেছে, বোধহয় ইন্ডিয়ানরাও জয়েন করছে সেখানে, ক্রস কালচারাল বোধহয় ক্রস নেশন এই কোলাবোরেশন। এই যে ব্যাপারগুলা কিভাবে শিখছেন আপনারা? ট্রেনিং সেন্টারে বসে বা না আলাদা স্যার, কোনো প্ল্যাটফর্মে? না, গেমস খেলে খেলে। তো এটা মজার না যে গেমস খেলে খেলে অনেক কিছু শিখে যাচ্ছে। তো ম্যানেজমেন্ট গেমস বা বিজনেস গেমস এরকম অর্গানাইজেশন কিছু স্পেশালাইজড সফটওয়্যার বা স্পেশালাইজড কম্পিউটার নেয়, যেখানে কি করে, যেখানে এই গেমস গুলো আসে, ম্যানেজার মনে করছে যে আমি গেমস খেলছি, খেলে খেলে অর্গানাইজেশন রিলেটেড অনেক ডিসিশন মেকিং সে শিখে যায়। দ্যাটস ওয়াই দ্যাট ইজ কল্ড ম্যানেজমেন্ট গেমস, এবং এটা একটা ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই হচ্ছে আমাদের ভেরিয়াস টাইপস অফ দ্য জব ট্রেনিং প্রোগ্রাম। ওকে, আর কি কোনোটা বাদ আছে? না স্যার, এই 7টা বলেছিলেন। এখন আপনাদেরকে আমি মোটটা ট্রেনিং হচ্ছে 10টা না, অন দ্য জব অফ দ্য জব মিলে স্যার 11টা। 11টা। স্যার কি চলে গেছে? ডিসকানেক্ট হয়ে গেছে। ওয়েট ফর এ হোয়াইল, আই থিংক ট্রাই করবে আবার কানেক্ট হওয়ার জন্য। আচ্ছা, যাদের প্রেজেন্ট আমি দিয়েছি একটু দেখেন তো, কার একজনটা দেইনি, কাকে খুঁজে পাচ্ছি না। পিন্টু কুমার দাস, আরাফ আদনান, দেন হলো ইকবাল হোসাইন, আবেদা সুলতানা, মোহাম্মদ আরমান হোসাইন, ভাই আমি আছি তো, কাজী আরমান হোসেন। ফেরদাউস। যাদের নাম বলছি তাদেরটা আমি দিয়েছি। কাজী ফেরদাউস ইসলাম বাপ্পি, আলামিন মিয়া, অমিত ঘোষ, লিয়া হায়দার, নজরুল ইসলাম, দেন পার্থ কুমার দত্ত, জাহিদুল ইসলাম, দেন আব্দুল্লাহ আল মাহমুদ, মোহাম্মদ মাহাতাবউদ্দিন। আরেকজন আছেন, কার নাম বলিনি আমি। ফাতেমা তো জোহর। ভাই আমারটা বললেন নাই, জাহিদুল ইসলাম। বললাম তো জাহিদুল ইসলাম, দিয়েছি আপনারটা। ওকে, থ্যাংক ইউ। এটা কিসের মিউজিক ছিল? ও সরি ভাই। না না, সুন্দর ছিল। দুঃখের মধ্যে বিনোদন। অসুস্থ, দুঃখের মধ্যে বিনোদন, একটু অসুস্থ ছিলাম তো, ভালোই ছিল। আনফরচুনেটলি ভাই একটা মানে চলে আসছিল ভাই। এটা কি ফোনের রিংটোন? না ভাই, এটা হচ্ছে একটা থিম সং, রেসলার ওই যে শন মিকম্যানের। আচ্ছা, আপনাকে কেউ মানে অ্যাসাইনমেন্ট করেছেন? অনেকে দেখলাম অনেক সুন্দর করে গ্রুপ নেম টিম করে দিয়েছেন। আসলে 21 জন মেম্বার ছিল তো, আমি এখানে 3টা গ্রুপ পেয়েছিলাম, আর একটা গ্রুপ পাইনি। সো তার কারণ একজন মানুষ বেশি আছে, একজনকে তো আর কোথাও ফেলে দিতে পারি না, তাকে একটা গ্রুপে দিতে হবে। সো যে 3টা গ্রুপ করেছেন, আমার গ্রুপে তো 4 জন আছে, আমি নাম লিখে দিয়েছিলাম গ্রুপে। সো বাকি 4 জন কারা ছিলেন? ভাই স্যার আসছে। আমার
আমাদের মধ্যে 40 মিনিট শেষ হয়ে যাওয়াতে আমাদের সেশনটা শেষ হয়ে গেছে। এনিওয়ে, ইনস্ট্রাকশন কি শুনেছেন আপনারা? না স্যার, ইনস্ট্রাকশন বলবেন তখন ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমি তো ইনস্ট্রাকশন অলরেডি দিয়ে দিয়েছি। আচ্ছা, তিনটা কাজ করতে হবে। নাম্বার 1, তিনটা কাজ করতে হবে। একটা হচ্ছে ডিফাইন দ্য ট্রেনিং মেথড ভেরি ব্রিফলি শর্টলি ইন ওয়ান সেন্টেন্স। যেমন ভেস্টিবিউল ট্রেনিং কে একটা সেন্টেন্সে লিখবেন, বা সিমুলেশন কে একটা সেন্টেন্সে লিখবেন, জব রোটেশন কে একটা সেন্টেন্স লিখবেন, মানে ইন এ সিম্পলেস্ট মানে আপনি যাতে বুঝেন এরকম। সেকেন্ড হচ্ছে সাইট টু রিয়েল লাইফ এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল দিবেন। আমি প্রত্যেকটা যেমন এক্সাম্পল দিয়েছি এরকম রিয়েল লাইফ এক্সাম্পল দিবেন, 2টা করে এক্সাম্পল দিবেন প্রত্যেকটা। থার্ড হচ্ছে ফাইন্ড দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজ টু ইচ, প্রত্যেকটা 2টা করে অ্যাডভান্টেজ 2টা করে ডিসঅ্যাডভান্টেজ বের করবেন। ঠিক আছে? সো এই 11টা ট্রেনিং প্রোগ্রামে এই 3টা কাজ করবেন আপনারা, এবং সবগুলো হাতে লিখতে হবে, খাতায় লিখবেন আপনারা, ছোট ছোট করে খাতায় লিখবেন। ইনস্ট্রাকশন পেয়েছেন? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ স্যার দুইটা দুইটা করে। 2টা করে, 2টা অ্যাডভান্টেজ 2টা ডিসঅ্যাডভান্টেজ, ওকে। এগুলো নেট থেকে পাবেন। এন্ড ইউ উইল গেট 50 মিনিটস, 50 মিনিট সময় পাবেন এটা করার জন্য। তাহলে স্যার এই 11টার জন্য আমরা ডেফিনেশন দিব ছোট করে, দেন দুটো করে এক্সাম্পল, ছোট, দেন দুটো অ্যাডভান্টেজ, 2টা দুটো রিয়েলিস্টিক ডিসঅ্যাডভান্টেজ। এক্সাম্পল, রাইট। এবং এইটা আজকে যারা আছে এটা একটু মার্ক করে রাখবেন। রিয়ান, আপনি অ্যাটেন্ডেন্স নিচ্ছেন না? জি স্যার, আজকে যারা আছে আমি নিয়েছি সবারটা 15 জন। হ্যাঁ, এটা আজকে একটু মার্ক করে রাখবেন আজকের অ্যাটেন্ডেন্সের, যে এই কাজটা করতে লাস্ট ক্লাসে যে দিয়েছিলাম সেখানে মার্ক করেছিলেন যে যারা দিয়েছে। আচ্ছা, অ্যাটেন্ডেন্সের পাশে আরেকটা ঘর বানিয়ে আমি এখানে যারা দিয়েছে তাদেরটা লিখে রেখেছি, সেন্ট মেইড। হ্যাঁ, আর আজকে তো মার্ক করে রাখবেন, কিছু লেখার দরকার নেই, উপরে জাস্ট মার্ক করে রাখলে আমি বুঝবো। তো যারা এই কাজগুলো করছেন ইউল গেট বোনাস মার্ক, অ্যাটেন্ডেন্স বা অন্যভাবে আপনারা বোনাস মার্ক পাবেন। ওকে স্যার। আজকে কততম ক্লাস আমাদের? আজকে 8। আচ্ছা, স্যার একজন, so start your activity, you will get 50 minutes to complete this task. আজকে বোধহয় 15 জনের মতো জয়েন করেছে। জি স্যার। স্যার একজন স্টুডেন্ট আমাকে নক করেছিল আপনাকে বলার জন্য যে ওনার বাবা অসুস্থ, আসাদুর রহমান, সোনার অ্যাটেন্ডেন্সটা দেওয়া যাবে কিনা, উনি হসপিটালে গিয়েছে। না, আচ্ছা, অ্যাটেন্ডেন্স দরকার নাই, উনি যদি আগের গুলা পড়ে থাকে রেগুলার, সমস্যা নেই অ্যাটেন্ডেন্স। ওকে স্যার। স্যার এটা করে কি আমরা পিডিএফ করে পাঠিয়ে দেব নাকি? এটা করা শেষ করে তারপরে তো আমি তো আছি, বলবো যে কি করতে হবে, শেষ করেন আগে।